দুপুরের খাওয়া দাওয়া শেষে আদিত্য গিয়েছিল একটু খামার বাড়ির সব ঠিকঠাক আছে কিনা তা তদারকি করতে। বাকিরা তখন একটু রেস্ট করছিল, তাই সে একাই গিয়েছিল। কিন্তু ফিরে এসে বাসার ভেতর প্রবেশ করতেই থতমত খেয়ে গেল সে। বাইরে যখন গিয়েছিল তখন তো সবাই যার যার মতো রেস্ট করছিল, কিন্তু এখন তো প্রেক্ষাপটি ভিন্ন মনে হচ্ছে। লিভিং রুমে সবাই মিলে কি যেন করছে। লিভিং রুমের মাঝামাঝি চৌকোনা আকারের বিশাল একটা ফ্রেমের মতো করে, তার ভেতর সামনে টেবিল রেখে তার পাশেই বসে আছে নূর আর আবির। দুজনের চোখেই মোটা ফ্রেমের চশমা। দেখে মনে হচ্ছে টিভিতে সংবাদ প্রচার করা সাংবাদিকদ দুজন। বিহান খানিকটা দূরে গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, আর হিয়া সোফায় বসে। আদিত্য ভ্রু কুঁচকে সামনের দিকে এগিয়ে গেল। নূরের কাছে যাওয়ার জন্য ফ্রেমের কাছাকাছি যেতেই আবির হকচকিয়ে উঠে বলল, আরে আরে ভাই, কোথায় ঢুকে পড়ছেন? দেখছেন না খবর চলছে? এখন কি টিভির ভেতর ঢুকে পড়বেন? আদিত্য ভ্রু কুঁচকে বলল, হোয়াট? কিসের টিভি? কিসের খবর? নূর তখন আদিত্যর উদ্দেশ্যে ফিসফিস করে বলে উঠল, আরে হিরো, আমরা এখন খবর খেলছি, তুমিও দেখ। হ্যাঁ। আদিত্য বুঝল এরা আবার নতুন ড্রামা শুরু করেছে। সবগুলো পাগল একসাথে হলে যা হয় আর কি। এই আবির তো আরেক মহা পাগল। নূরের সাথে যেন এরাও সব বাচ্চা হয়ে গেছে। আদিত্য মাথা নেড়ে হেসে গিয়ে সামনের সোফায় বসল। হিয়া বলল, তাহলে শুরু করা যাক। বলেই হাতের রিমোটটা নূরদের দিকে ধরে টিপ দিল। সাথে সাথেই নূর সাংবাদিকদের মতো ভঙ্গি করে বলে উঠল, আসসালামু আলাইকুম গাধী কর্কশ সুধী দর্শক। আপনাদের সবাইকে আমন্ত্রণ দুপুর 1:30টার খবরে। আপনাদের সাথে আছি আমি চুন্নি সাহা। নূরের পরপরই আবিরও একই ভঙ্গিতে বলল, আর আমি দ্য গ্রেট, লাখো মেয়ের কোলবালিশ হট এন্ড হ্যাপেনিং আবির। আমাদের নিউজ স্পন্সর করেছেন ফাটা কেষ্ট লুঙ্গি, হারপিক জুস, বিএফএল প্লাস্টিকের বদনা, পুটুর পুটুর উপন্যাসক শ্যাম্পু, চটার চটার স্যান্ডেল, ধোপর ধোপর ডিটারজেন্ট পাউডার, খোচর খোচর চুলকানি পাউডার, আর কাইল্লানি স্নো। এবার নূর বলল, তো প্রথমেই শুনিয়ে দেই আজকের শিরোনামগুলো। শিরোনাম 1, অনন্ত জলিলের ছবি দেখিয়ে করা হল দুর্ধর্ষ, মর্মান্তিক হত্যাকাণ্ড। 2, জায়েদ খানের রূপের টানে এবার মঙ্গল গ্রহ, নেপচুন, প্লুটো সহ সকল গ্রহের ফিমেল এলিয়েনরা দিল হানা। 3, নারী সমিতির সম্মেলনে এসে কাদের কাকু বলল, খেলা হবে। 4, উর্ফি জাভেদের লেটেস্ট পোশাক দেখে জাতির অ্যাটাকের হার্টের অ্যাটাক। 5, সাকিব খান হাজার খানেক সন্তানের বাপ হয়ে নিজেকে জাতির পিতা ঘোষণার জোর দাবি জানাল। এবার বিস্তারিত। পাগলাপুর শহরে এক ব্যক্তিকে অনন্ত জলিলের মুভি দেখিয়ে খুবই ভয়ঙ্কর, নির্মমভাবে করা হয়েছে। ত্যাকারীর নাম খবিশ। জানা গেছে মৃত ব্যক্তি খবিশের প্রেমিকা ছকিনাকে বিয়ে করেছিল। তার প্রতিশোধ নিতেই খবিশ তাকে এমন মর্মান্তিক মৃত্যু দিয়েছে। এত নির্মমভাবে করা হয়েছে যা আগে কখনো কোনো ইতিহাসে ঘটেনি। একটা বদ্ধ ঘরে আটকে রেখে একটানা 24 ঘন্টা অনন্ত জলিলের মুভি দেখিয়ে দেখিয়ে নির্দয়ের মতো টর্চার করা হয়েছে তাকে। এত নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ প্রাণ হারান সে। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের রিপোর্টার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ তো রিপোর্টার, শুনতে পাচ্ছেন আপনি?
খবর বলুন। এখন কি দেখতে পাচ্ছেন আপনি? নূরের বলার পরপরই ওদের থেকে খানিকটা দূরে দাঁড়ান বিহান রিপোর্টার হয়ে হাতে ধরে রাখা গ্লাসটা মুখের সামনে মাইকের মতো ধরে বলল, জি চুন্নি সাহা, শুনতে পাচ্ছি আমি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঘটনাস্থলে। আমি দেখতে পাচ্ছি এখানে ভদ্রলোকটি জিভ বের করে পড়ে আছে। বেচারার সাথে ভয়ানক মর্মান্তিক টর্চার করা হয়েছে। আমরা এখন তার অনুভূতি জানব। বিহান টেবিলের উপর লাশ সেজে শুয়ে থাকা আবিরের উদ্দেশ্যে বলল, এই নীলা এভাবে মর্মান্তিক তথ্য পাওয়ায় আপনার অনুভূতি কেমন? কেমন অনুভব করছেন আপনি? আপনার মনোভাব বলুন। সেজে থাকা আবির কিছু বলছে না। এবার বিহান হাতের 2 আঙ্গুল দিয়ে শের চোখের পাতা টেনে ধরে বলল, এই সাহেব, শুনতে পাচ্ছেন? আপনার কেমন লাগছে এখন? এই পর্যায়ে উঠে বসে বলল, জি আমার গরম লাগছে। এসিটা চালু করে দেন না প্লিজ। পায়ের কাছে কেমন চুলকানির অনুভূতি হচ্ছে আর পেটে গুড়গড়ের অনুভূতিও হচ্ছে। কাল রাতের খাবার হজম হয়নি বুঝি? শের কথা শোনার পর বিহান আবারও গ্লাস মাইকটা মুখের সামনে ধরে বলল, তো যেমনটা শুনতে পাচ্ছিলেন আপনারা, শের গরম লাগছে, পায়ে চুলকানি আর পেটে গুড়গুড় হচ্ছে। তো এই ছিল এখনকার মতো এখানকার খবর, চুন্নি সাহা। নূর বলল, ধন্যবাদ আপনাকে। এবার আবির পরের নিউজ বলল, পৃথিবীর সেরা রূপসী, রূপের সাগর, মহাসাগর, মহাকাশ, সৌন্দর্যের রসে ডুবানো জায়েদ খানের রূপের আকর্ষণ এবার পৃথিবী ছাড়িয়ে পৌঁছে গেল সকল গ্রহে। এবার তার রূপের টানে মঙ্গলগ্রহ থেকে চলে এলো তার ভক্তেরা। ফিমেল এলিয়েনদের ভিড়ে এবার পৃথিবী তোলপাড়। তাদের শুধু একটাই দাবি, তাদের এই রূপে চুইয়ে পড়া জায়েদ খানকে চাই। তাকে নিতে এবার এলিয়েনদের মাঝে দ্বন্দ্ব। তাদের দ্বন্দ্বে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। না জানি আমাদের এবার কি হবে। ভাই জায়েদ খান, তোরে কে কইছিল এত সুন্দর হইতে? একটু কম হইলেও তো পারতি। এবার আসি পরবর্তী খবরে। কাদের কাকু এবার খেলল আসল খেলা। হ্যাঁ, এবার সে নারী সমিতির সম্মেলনে গিয়ে হয়ে গেল ভায়োলেন্ট। ললনাদের ভিড়ে দিশেহারা হয়ে ডিপজলের মতো চোখ বড় বড় করে বলল, খেলা হবে। এরপর নারী সমিতি তাকে খেলা দেখাল। রাউন্ড রাউন্ড খেলা শেষে কাদের কাকু সোজা আইসিইউতে। সেখানে সে বলছে, খেলা হয়ে গেছে। এবার নূর বলল, খবরের এই পর্যায়ে নিব একটা ছোট্ট বিরতি। আপনারা সাথেই থাকুন। বিরতি শুরু হতেই খবরের পরিবর্তে এবার স্পন্সরকৃত প্রোডাক্টের বিজ্ঞাপন প্রদর্শন শুরু হলো সামনে। যেখানে আবির গান গাইতে গাইতে বলল, তৈ 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 আমার বদনা খানা খই, তৈ 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 আমার বদনা খানা খই, হাগু আইছে আমার তো বদনা পামু খই। এই পর্যায়ে বিহান মাথায় ওড়না পেঁচিয়ে মেয়েলি ভঙ্গিতে এগিয়ে আসল। হাতে একটা ভাঙা প্লাস্টিকের বদনা নিয়ে এগিয়ে এসে আবিরের দিকে বদনাটা এগিয়ে দিয়ে ঢঙ্গি ভঙ্গিতে বলল, ওগো এই তোমার প্রিয় বিএফএল বদনা। তোমার দাদার দাদা, তার দাদার আমলের ঐতিহ্যবাহী বিএফএল বদনা। যে একবার এটা দিয়ে হাগু পরিষ্কার করে তার জীবনেও ডায়রিয়া হয় না। তাই ডায়রিয়া থেকে মুক্তি পেতে আজই কিনুন বিএফএল প্লাস্টিকের বদনা। এরপর একটু পর অন্যভাবে এলো ওরা।
আবির, বিহান লুঙ্গি পরে এগিয়ে এলো। লুঙ্গি পুরোটাই একটু পরপর লম্বালম্বি ছেঁড়া। দুজনের চোখে কালো চশমা, যার এক চোখের কাচ ভাঙা। তারা দুজন সামনে এসে দুজন মিলে লুঙ্গি ডান্স শুরু করল। ডান্স শেষে দুই হাত মাথা উপর দিয়ে আড়াআড়িভাবে রেখে আবাল মার্কা অ্যাটিটিউড দেখিয়ে বলল, 7 পুরুষের লুঙ্গি, ফাটা কেষ্ট লুঙ্গি। এরপর আবার অন্যভাবে এলো। আবির মুখে কালি মাখিয়ে নিয়ে এলো। ফ্যাশন শোয়ের মতো র্যাম্প ওয়াক করে কোমরে হাত রেখে সামনে এগিয়ে এলো। তাকে দেখে বিহান নায়কদের মতো বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, সুন্দর ইতমা, এ কি রূপ দেখালে তুমি! আমি তো দিওয়ানা হয়ে গেলাম। তোমার রূপের রহস্য কি? আবির তখন হাতে একটা প্যাকেট দেখিয়ে বলল, আমার এই অপরূপ রূপের রহস্য হল এই কাইল্লানি স্নো। আপনারাও যদি এমন রূপ পেতে চান ব্যবহার করুন কাইল্লানি স্নো। এবার আবার খবরে ফিরল তারা। নূর বলল, বিরতির পর আপনাদের আবারও স্বাগতম খবরে। এবার পরবর্তী খবর। আবির বলল, উর্ফি জাভেদের নতুন পোশাক দেখে জাতির হার্ট অ্যাটাক। জি হ্যাঁ, আজ উর্ফি জাভেদ এমন পোশাকে সামনে এলো যা দেখে সাংবাদিকদের ক্যামেরার স্কিনি ফটাস করে ফেটে। এতটাই শখ ছিল তার নতুন লুক। কারণ এই প্রথম সে পরেছে ফুল পোশাক। পুরো শরীর ঢাকা পোশাকে দেখা গেছে তাকে। আর এই দুর্ধর্ষ অবতার দেখে জাতি সইতে না পেরে ক্যামেরার সাথে মাথা ঠুকে জান দিয়ে দিয়েছে। কিছু লোক তো তাকে চিনতে না পেরে বাসায় কাজের বুয়া রাখারও অফার দিয়েছে। এই শখ সইতে না পেরে রাস্তার রগুলো ও কারেন্টের খাম্বা ভিজিয়ে দিয়েছে। পাগলগুলো হঠাৎ করে মানুষ কামড়ানো শুরু করে দিয়েছে। অবস্থা বেগতিক দেখে সরকার পুলিশ বাহিনী, সেনা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাস বাহিনী, রিকশা বাহিনী, ছাগল বাহিনী, গরু বাহিনী সব নিয়োগ করে দিয়েছে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এজন্য বাহিরের দেশগুলোর কাছে সহযোগিতা চাচ্ছে সরকার। এবার পরবর্তী সংবাদ। শাকিব খান হলেন হাজার সন্তানের বাবা। দেশ ছাড়িয়ে তার এই সফলতা ছড়িয়ে আছে সব দেশেই। সব দেশে তার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তার এই কুখ্যাতি ছড়িয়ে পড়েছে পৃথিবীর সকল কোনায় কোনায়। শোনা গেছে আফ্রিকার জঙ্গলের বনমানুষ জনগোষ্ঠীতেও তার সন্তান আছে। এবার সে পৃথিবীর যাত্রা শেষ করে অন্যান্য গ্রহেও নিজের বংশধর দিতে চায়। তাই সে মহাকাশ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছে। তার এই সফলতায় এবার সে নিজেকে জাতির পিতা ঘোষণা করার দাবি জানিয়েছেন। এতগুলো সন্তানের বাপ হওয়াতে এটা তার প্রাপ্য বলে তিনি দাবি করেছেন। এবার নূর বলল, খেলার খবর। ছকিনাগঞ্জে হয়ে গেল এক আন্তর্জাতিক কুতকুত বিশ্বকাপ। পৃথিবীর 7টি দেশ অংশগ্রহণ করেছিল এই কুতকুত বিশ্বকাপে। 3 মাস ব্যাপী এই বিশ্বকাপ শেষে ফাইনাল শিরোপা তুলে নিলেন আমাদের দেশের নারীরা। অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিততে গিয়ে তাদের মেহনত করতে হয়েছে। কুতকুত ম্যাচ খেলা এত সহজ না। অনেক কষ্ট করে দেশের জন্য তারা এই শিরোপা জয় করে এনেছেন। তাদের এই বিজয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। দেশের এই মহামূল্যবান খ্যাতিতে তিনি গর্ব প্রকাশ করেছেন। এছাড়াও আবাহনী আর মোহামেডান দলের মাঝে হয়ে গেল এক ঐতিহাসিক লুডু খেলার ম্যাচ। এতে মোহামেডানকে 1 ছক্কা আর পুটে হারিয়ে দিল আবাহনী। আর এসব খেলা দেখে কাদের কাকু বললেন, ওয়াটা খেলা। তো এই ছিল আজকের মতো। আপনাদের বিদায় নিচ্ছি আমি চুন্নি সাহা। আবির বলল।
পরবর্তী খবর জানতে চোখ রাখুন মুফিস টিভিতে। আমাদের খবর ফেসবুক, ইউটিউবেও দেখতে পাবেন। দেখার পর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আসি, উম্মাহমে ইয়াদ রাখনা। অতঃপর তারা তাদের খবর বার্তা শেষ করল। নূর সুইমিং পুলে নামার বায়না ধরেছে। তখন আদিত্য, আবির আর বিহানকে পুলে নামতে দেখে তারও উৎসুকতা জাগল। এখন সেও নামবে বলে জেদ ধরেছে। তাই আদিত্যও তার বায়না রাখতে তাকে নিয়ে এলো পুলের কাছে। আর আদিত্য নূরকে প্রাইভেসি দিতে বাকিরা সবাই চলে গেল তখন ভেতরে। নূর একটা টাইস আর টি শার্ট পরেছে, আর আদিত্য খালি গায়ে হাফ প্যান্ট পরা। নূরকে কোলে নিয়ে ধীরে ধীরে নামল সে পানিতে। আদিত্য কোমর সমান পানিতে নামতেই পানির শীতলতা অনুভব হতেই নূর ভীত মুখে আদিত্যর গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে এঁটে গেল তার সাথে। তা দেখে আদিত্য হেসে দিয়ে বলল, কি হলো অ্যাঞ্জেল? খুবও তো পানিতে নামার জন্য লাফাচ্ছিলে। এখনই ভয় পেয়ে গেলে? নূর জোরপূর্বক সাহস দেখানোর চেষ্টা করে বলল, না না, ভয় কেথায় পেলাম, আমার তো অনেক সাহস। আচ্ছা তাই, ঠিক আছে তাহলে পানিতে ফেলে দেই কেমন? বলেই নূরকে পানিতে ফেলে দিতে নিলেই নূর হকচকিয়ে আদিত্যের গলা আরো শক্ত করে জাপটে ধরে গুটিসুটি হয়ে বলল, না না হিরো, ফেলো না আমাকে। পানিতে কুমির থাকে, আমাকে খেয়ে ফেলবে তো। শরীর কাঁপিয়ে হাসল আদিত্য। সুইমিং পুলের পানিতে নাকি কুমির? তার দুষ্টু পরীটা না জানি কত কি ইমাজিন করে। আদিত্য নূরকে নিয়ে ধীরে ধীরে বুক সমান পানিতে নামল। নূরও তখন পানির শীতলতা পেয়ে শিরশিরানিপূর্ণ হাসল। উৎসুক মনে কোলে থেকেই হাত দিয়ে পুলের পানিতে হাত নাড়াতে লাগল। মজা পাচ্ছে সে। আদিত্য এবার নূরকে আস্তে করে পানিতে দাঁড় করিয়ে দিল, তবে পুরোপুরি ছাড়ল না। দুই হাতে কোমর ধরে রাখল তার, আর নূর খেলতে লাগল পানিতে। পানি হাত নিয়ে উপর দিকে ছিটিয়ে দিচ্ছে আর প্রফুল্ল চিত্তে হাসছে। আদিত্য শুধু দেখছে তার অ্যাঞ্জেলের খুশিময় মুখটা, যা তাকে হাজার ধরে জনম নূরকে ভালোবাসার ইন্ধন দেয়। নূর এবার পানি হাতে নিয়ে আদিত্যর দিকে ছিটিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল। বিপরীতে আদিত্য দুষ্টুমিতে মেতে উঠল নূরের সাথে। দুজন পানি ছিটিয়ে খেলতে লাগল একজন আরেকজনের সাথে। আর হাসির রিনিঝিনি সুর উঠল নূরের কণ্ঠে। একসময় নূর আদিত্যর থেকে একটু সরে গিয়ে পানির মাঝে দুহাত দুই দিকে ছড়িয়ে খেলতে লাগল। খেলতে খেলতে খানিক পর পেছনে ঘাড় ঘুরিয়ে আদিত্যকে ডাকতে নিলে দেখল আদিত্য নেই। নূর খেলা বন্ধ করে এদিক ওদিক চোখ বুলিয়ে ডাকল, হিরো, হিরো, কিন্তু আদিত্যকে দেখা গেল না। আর না তার সারা শব্দ শোনা গেল। নূর কিছুটা ঘাবড়ে গেল। সে পানির মাঝে এদিক ওদিক হেঁটে ডাকতে লাগল আদিত্যকে, কিন্তু কোথাও পাচ্ছে না সে। এবার নূর ভীষণ ঘাবড়ে গেল। ভয় হানা দিল অবুঝ নূরের মনে। সে ভীতিগ্রস্ত কণ্ঠে ডাকল, হিরোই হিরো, কোথায় তুমি? আসো না। নূর ভয় পাচ্ছে তো, তাও আদিত্যর খোঁজ নেই। নূরের এবার কান্না চলে এলো। সে কাঁদো কাঁদো গলায় এদিক ওদিক আদিত্যকে খুঁজতে খুঁজতে বলতে লাগল, হিরো আসো না, হিরো। ডাকতে ডাকতে ঠোঁট উল্টিয়ে কাঁদতে লাগল নূর।
ঠিক তখনই পানির নিচ থেকে ঝপ করে বেরিয়ে এসে নূরের মুখের সামনে ভমম করে উঠল আদিত্য। পানির মাঝে লুকিয়ে ছিল সে, ভেবেছিল নূরের সাথে একটু মজা করবে ভেবে। কিন্তু নূরকে কাঁদতে দেখে নিজেই বোকা হয়ে গেল আদিত্য। সে দ্রুত দুই হাতে নূরের মুখটা ধরে উদ্বিগ্ন হয়ে বলল, হেই অ্যাঞ্জেল, কাঁদছ কেন সোনা? নূর অশ্রু চোখে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি কোথায় গিয়েছিলে হিরো? নূর কত ভয় পেয়ে গিয়েছিল। আদিত্য অপরাধী সুরে বলল, আমি তো মজা করছিলাম অ্যাঞ্জেল, তোমার সাথে একটু দুষ্টুমি করছিলাম। আম সো সরি। এই দেখ অ্যাঞ্জেল, আমি এখানেই আছি। নূরের ভীষণ রাগ আর অভিমান হল আদিত্যর উপর। নূর আদিত্যর বুকে দুই হাতে এলোপাতাড়ি চাপড় মারতে মারতে ক্ষিপ্ত সুরে বলল, পচা তুমি, পচা হিরো। জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি ভালো না, অনেক খারাপ। নূর কাটটি তোমার সাথে কথা বলবো না আর। বলা শেষ করে নূর উল্টো ঘুরে চলে যেতে চাইল। আদিত্য দ্রুত তাকে পেছনে থেকে জাপটে ধরে আদুরে গলায় বলল, সরি সরি সরি, সরি সোনা। এমন করো না প্লিজ, আর এমন ভুল হবে না আর। এই দেখ কান ধরছি, তোমার হিরোর সাথে কাটতি হইও না প্লিজ। নূর শুনল না সেসব। সে নাক টেনে ফোপাতে ফোপাতে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে করতে বলল, ছাড়ো আমাকে, পচা তুমি। নূর কাটটি তোমার সাথে। এখন নূরও তোমার কাছ থেকে দূরে চলে যাবে, অনেক দূরে। তখন বুঝো মজা। হঠাৎ যেন বুকটার মাঝে তীব্র আতঙ্কে আটকে উঠল আদিত্যর। সেই ঝট করে নূরকে ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে জাপটে ধরল নিজের বক্ষস্থলে। এত জোরে জড়িয়ে ধরল যে হৃৎপিণ্ডের ভেতর ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন। তারপর বলল, এমন কথা ভুলেও মুখে আনিস না পাখি। তোকে হারালে এই আদিত্যর অস্তিত্ব শেষ হয়ে যাবে। সরিত সোনা, আই প্রমিজ আর কখনো আমার অ্যাঞ্জেলের সাথে এমন মজা করব না। তাও আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা কখনো বলিস না। এই দেহে তুই তো একমাত্র প্রাণের সঞ্চালক। তুই ছাড়া এই আদিত্য প্রাণহীন মৃ তলা স। নূরের মুখটা সামনে ধরে কপালে চুমু দিল পরম আদরে। তারপর নূরকে পাজা কোলে নিয়ে পানির উপর ভাসিয়ে ধরে গোল গোল ঘুরতে লাগল। রাগ অভিমান ভুলে নূর আবারও আনন্দে মেতে উঠল তার হিরোর সাথে। আদিত্য নূরকে পিঠে নিয়ে পুলের মাঝে সাঁতার কাটল। আরও অনেক আনন্দে মাতল তারা দুজন। রাতের বেলা বাইরে বারবিকিউ পার্টির আয়োজন করা হল। সুইমিং পুলের সাইডে ফেইরি লাইট দিয়ে সাজানো হয়েছে। বিহান আর হিয়া মিলে মাংস কাটাকুটি করছে। বেচারা বিহান এখনো তার ক্ষেপে থাকা বউকে নানা অজুহাতে মানানোর চেষ্টা করছে। মাংস কাটার বাহানায় তার বউয়ের সান্নিধ্যে আসার চেষ্টা করছে, কিন্তু বউ তার তাতে পাত্তাই দিচ্ছে না। বিহানের হাল বেহাল। বউয়ের সাথে একটু রোমাঞ্চ করার সুযোগও হচ্ছে না তার। আবির হেলানো চেয়ারে বসে গিটারে টুংটাং আওয়াজ তুলছে। পরনে তার 3/4 প্যান্ট আর হাতা কাটা টি শার্ট। সামনের জ্বলন্ত আগুনের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে গিটার বাজাচ্ছে সে। যেন কোনো গভীর ভাবনার অতলে ডুবে আছে সে। এই জ্বলন্ত আগুনের মতো কিছু যেন তার মাঝেও পড়ছে, যে দহনে জ্বলছে সে নির্মম। একটুখানি শান্তি তার কাম্য। বাহারি দুনিয়ার সামনে নিজেকে লুকাতে লুকাতে ক্লান্ত সে।
একটুখানি প্রশান্তি কি সে পেতে পারে না? আগুনের ওই শিখার মাঝেই যেন তার জবাব ভেসে উঠল, যার প্রতিচ্ছবি আহানার স্বরূপ। আবির স্মিথ হেসে তাকিয়ে রইল সে পানে। সেভাবে তাকিয়ে থেকেই গাইতে লাগল। সারা রাত জেগে জেগে কত কথাই আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে উড়ে বেড়ায় ঘুরে ঘুরে, মন কি যে চায় কাঁদবে শুধু বেদনায়। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। এরই মাঝে আদিত্য নূরকে নিয়ে বাইরে এলো ওদের কাছে। নূরকে পিঙ্ক কালারের একটা লং ফ্লোর টাচ গাউনে সাজিয়েছে আদিত্য। খুশিমন হেলেদুলে সবার সামনে এলো। সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ড্রেস দেখিয়ে বলল, দেখ দেখ হিরো আমার জন্য নতুন জামা এনেছে। কেমন লাগছে আমাকে? সুন্দর না? হিয়া বলল, অনেক সুন্দর লাগছে ভাবি, একদম পুতুলের মতো। বিহানও বলল, হ্যাঁ ভাবি অনেক সুন্দর লাগছে আপনাকে। আবির বলে উঠল, ওয়াহ ভাবি কি লাগছে তোমাকে? এত সুন্দর তোমাকে দেখলে বেচারা চাঁদটাও জলে পুড়ে সূর্য হয়ে যাবে। নূর প্রশংসা শুনে খুশি হয়ে আহ্লাদি হাসল। আবির নেকা সুরে বলল, দেখছস বিহান, আদি ভাবির জন্য ড্রেস নিয়ে আসলো, অথচ আমাদের জন্য একটা জাইঙ্গা পর্যন্ত আনলো না। আমগো তো কোনো দামি নাই কারে, উকুনের ডিম সমান মূল্যও নাই। আরে আর কিছু না হোক 5 টাকার একটা করে ললিপপি আনতি। এই দুঃখিয়ারি অনাহারী প্রাণী তাতেই না হয় খুশি হয়ে যেত। আজ খালি মাইয়া মানুষ না বইলা এইভাবে অবহেলা করতে পারলি। দুঃখে আমার মগজে এপেন্ডিসাইট হইয়া গেল। বিহান বলল, দুঃখে তোর কত কিছুই হইয়া যায়, কহন দেখুম দুঃখে পোয়াতি হইয়া গেছস গা। আবির বলল, তুই হালা ছাগলের ছাগলই রইলি, এককেরে রাম পাঠা। ভাবি তোর সাথে আছে কেমনে বুঝি না। আরে মানুষ কখনো দুঃখে পোয়াতি হয় নাকি? পোয়াতি হয়তো সুখে। হাসল সবাই আবিরের কথায়। কিন্তু বেচারি নূর কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, পোয়াতি? পোয়াতি আবার কি? কোনো খাওয়ার জিনিস বুঝি? আমিও খাবো তাহলে, আমাকে পোয়াতি বানিয়ে দাও। আদিত্য বেচারার কাশি উঠে গেল। সবার সামনে বেচারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। আবির এই সুযোগে দুষ্টুমি করে বলল, আরে কেন দিবে না, অবশ্যই বানিয়ে দিবে। তোমাকে একমাত্র আদি পোয়াতি বানিয়ে দিতে পারবে। তুমি আদিকে ধরো ভাবি, সেই পারবে তোমার চাওয়া পূরণ করতে, আর কেউ না। আজ তো আদিকে তোমার দাবি মানতেই হবে। আবিরের কথা শুনে অবুঝ নূর সত্যি সত্যিই আদিত্যর কাছে বায়না ধরে বলল, হিরো আমাকে পোয়াতি বানিয়ে দাও, আমি পোয়াতি খাব। আদিত্য বেচারার ইজ্জত পাঞ্চার। কি বলে এই মেয়ে? আর এই আবিরটাও আরেক অ তা ন কি সব শিখিয়ে দিয়েছে। আদিত্য কোনোরকমে নূরকে বোঝানোর চেষ্টা করে বলল, অ্যাঞ্জেল এসব বলতে নেই। চলো তোমাকে বারবিকিউ বানিয়ে খাওয়াচ্ছি। হিরো অনেক মজাদার বারবিকিউ বানাবে দেইখো। নূর জেদ ধরে বলল, না না না, আমি বারবিকিউ খাবো না।
আমি পোয়াতি খাব। পোয়াতি বানিয়ে দাও আমাকে এখনই। এখনই দাও। আদিত্য পড়ে গেল মহা মুশকিলে। বাকিরা মুখ টিপে হাসছে। আবির বলল, হ্যাঁ রে আদি, ভাবি এত করে যখন বলছে তখন পোয়াতি বানিয়ে দে না। এত কিপটামি করস ক্যা? একটাই তো বউ তোর। আমি হলে তো প্রথম দিনই পোয়াতি বানিয়ে দিতাম। তাই না রে বিহান? আবির বিহানের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে তার দুষ্টুমিতে সায় দিতে বলল। বিহানও তাই তালে তাল মিলিয়ে বলল, হাচাই তো কইতাছে আবির। এমন করস ক্যালা? আমি তো আমার বউরে পোয়াতি বানানোর কাজ শুরু কইরা দিছি, আর তুই কিপটামি করস। বিহানের কথায় হিয়া চোখ গরম করে তাকালো তার দিকে। আদিত্য দাঁতে দাঁত চেপে ওদের উদ্দেশ্যে বলল, আমি কিপটামি করি তাই না? দাঁড়া, আমি আমার উদারতা দেখাচ্ছি তোদের। আয়, অনেক বেশি বার বেড়ে গেছে তোদের। বলেই আদিত্য শার্টের হাতা গোটাতে গোটাতে তেড়ে যেতে লাগল ওদের দিকে। তা দেখে আবির আর বিহান নিজেদের বাঁচাতে দৌড়াল। আদিত্য তাদের পিছে ছুটতে ছুটতে বলল, কিরে দাঁড়া, আমার উদারতা নিবি না? আবির এলোমেলো দৌড়াতে দৌড়াতে বলল, আরে ভাই, তুই তো সিরিয়াস হয়ে গেলি। আমি তো মজা করছিলাম। তোর মতো উদার ব্যক্তি তো দাদার আমলেও কেউ দেখিনি। আরে এই কিউট ছেলেটাকে মারতে তোর একটুও বাধবে না? আমি না থাকলে তোর বাচ্চা কাচ্চা চাচাহীন থাকবে। তাদের কাছ থেকে এত বড় জিনিস তুই কেড়ে নিতে পারবি? যখন বাচ্চা কাচ্চা বলবে, বাবা আমার চাচা কই? তুমি আমার প্রাণপ্রিয় চাচার খুনি। তোমার জন্য চাচা হারা হতে হয়েছে আমাদের। আমরা এই অপরাধে বাপকেই চাচা বলে ডাকব। তখন কেমন লাগবে তোর বল? বাপ হয়েও চাচা ডাক শুনতে চাস তুই? তাই বলছি, কিছু করিস না আমাকে। নিজের সন্তানের কাছে চাচা হওয়া থেকে নিজেকে রক্ষা কর। আদিত্যের উপর আবির এই মহান কথার কোনো প্রভাব পড়ল না। সে আদিত্যকে ধর কয়েক ঘা উদম কেলানি দিয়ে ছাড়ল। এরপর বিহানকে ধরতে গেলে সে নিজেকে বাঁচাতে এবার বউয়ের পেছনে গিয়ে লুকাল। বউয়ের পেছনে লুকিয়ে বলল, দেখ ভাই, এই বউটার মুখের দিকে তাকাইয়া হইলেও ছাইরা দে। তুই কি এই অকালে ওরে বিধবা করবার চাস? এহনো তো তোরে চাচা বানানোর খুশি দেওয়া বাদ আছে। তবে হিয়া বিহানকে মাঝ দরিয়ায় ফেলার মতো সামনে থেকে সরে গিয়ে আদিত্যর উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমি এই লোককে আমি চিনি না, আপনি যা খুশি করতে পারেন। বিহান ঠাস করে আহত দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে। ব্যাকগ্রাউন্ডে যেন বেজে উঠল মিউজিক্যাল নোট ছান সে জোটুটা কই স্বপ্না, জাগ শোনা শোনা লাগে, কই রাহে না যাব আপনা। অতঃপর বিহানও কেলানি খেল কয়েকটা। আবির, বিহানা করতে করতে কাতরাতে কাতরাতে নিচে বসল। আদিত্যও বসল সেখানে। তিনজন মুখ চাওয়াচাওয়ি করল। তারপর হু হা করে অট্টহাসিতে ফেটে পড়ল তিনজন। তিন বন্ধুর প্রাণখোলা হাসি। তাদের হাসি দেখে নূর আর হিয়াও হাসল। হাসি আনন্দের মাঝেই বারবিকিউ পার্টি শেষ করল ওরা। পার্টি শেষে আবির সবাইকে গান গেয়ে শোনাল। নূরকে এক হাতে জড়িয়ে বসেছিল আদিত্য। গান শুনতে শুনতে নূর একসময় ঘুমিয়ে মাথা হেলে পড়ে আদিত্যর বুকে। তা দেখে আদিত্য নূরকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। রুমে এসে বিছানায় শুইয়ে দিল তাকে। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকা নূরের মায়াবী মুখখানা দেখে নিজ মনে হাসল সে। কত নিষ্পাপ, মায়াবী তার পরিটা।
মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে চুমু এঁকে দিল নূরের ললাটে। কপালে কপাল ঠেকিয়ে গালে আঙুল বুলিয়ে আদিত্য নিজ মনে বলল, সব সময় এভাবেই থাকিস আমার অ্যাঞ্জেল। আমার বুকের মাঝে বসত করে। কখনো ছেড়ে যাস না। তোকে ছাড়া যে চলবে না আমার, কিছুতেই না। নূরকে বুকের মাঝে মিলিয়ে নিয়ে নিজেও চোখ বুজল সে। পরদিন সকালে ফেরার উদ্দেশ্যে বের হল সবাই। গাড়ির কাছে সবাই এসে জড়ো হলে আদিত্য বিহানের উদ্দেশ্যে বলল, কিরে তুই কোথায় যাচ্ছিস? বিহান ভ্রু কুঁচকে বলল, কই যাব মানে? আরে বাচ্চায় ফিরা যাইতাছি আর কই। না, তুই যেতে পারবি না। তুই আর হিয়া সপ্তাহখানেক এখানেই থাকবি। আসলে এখানে কিছু জিনিসের কাজ করাতে হবে, তাই তুই পড়ে আয়। বিহান কেমন বিভ্রান্তির চোখে তাকালো। হঠাৎ কি কাজ আসলো সে বুঝতে পারছে না। আদিত্য তখন বিহানের কানের কাছে ঝুঁকে দুষ্টু সুরে বলল, আরে আমাকে না চাচা বানানোর ওয়াদা করেছিস? তো চাচা কি সবার সাথে পিকনিক করে হবে নাকি? এমনিতেও আমার অবুঝ বউয়ের জন্য তোর প্রোগ্রেস হয়নি। তাই 1 সপ্তাহ দিলাম তোকে। আমাকে চাচা বানানোর কাজ শেষ করে ফিরবি। বলেই চোখ টিপ মারল আদিত্য। বেচারা বিহান লজ্জা পেয়ে মাথা চুলকাল। বিহান আর হিয়াকে রেখে ওরা গাড়িতে বসে রওয়ানা হল। গাড়ি গেট দিয়ে বেরিয়ে যেতেই দূর থেকে তাদের উপর নজর রাখা অজানা ব্যক্তি কাউকে ফোন করে বলল, বসো, আদিত্য এইমাত্র রাস্তায় বের হল। তাহলে আজই কাম তামাম করে দেই। হালারে অনেক দিন মারার চেষ্টা করে ফেল হইছি, আজ এর দিন শেষ। আদিত্য গাড়ি চালিয়ে কিছুদূর আসার পর হঠাৎ আবির বলল, আদি একটু গাড়ি সাইড করত, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। আবিরের কথা মতো আদিত্য গাড়ি সাইড করল। আবির নেমে গিয়ে রাস্তার পাশের দোকানে গেল কোল্ড ড্রিঙ্কস কিনতে। নূর তখন রাস্তার পাশে একটা ফুলগাছে ফুল দেখে আদিত্যকে বলল ফুল এনে দিতে। আদিত্য সে আবদার রাখতে গাড়ির দরজা খুলে ফুল ছিঁড়ে নিয়ে এলো। ফুল নিয়ে এসে সিটে বসে ফুলটা নূরের কানে গুজে দিয়ে বলল, আমার পরি। আহ্লাদি হাসল নূর। আদিত্য মাথা ঝুঁকিয়ে অধর ছোয়াল কপালে। ঠিক তখনই বিশাল একটা ট্রাক এসে সজোরে মেরে দিল ওদের গাড়িতে। গাড়ি ধাক্কা খেয়ে ছিটকে উড়ে গিয়ে সোজা রাস্তার নিচে খালে পড়ে গেল। গড়তে গড়তে গাড়ি তলদেশে। মুহূর্তের ব্যবধানেই গাড়িটি নিচে পড়ে বিকট শব্দে ব্লাস্ট হয়ে গেল। স্নেহা আজ ভীষণ খুশি। আজ তার নতুন জীবনের প্রথম দিন। রোগীর সেবা করার মতো মহৎ কাজে নিয়োজিত হতে পেরেই এই খুশি তার। ঢাকার বড় একটা হসপিটালে নার্সের চাকুরি হয়েছে তার। আজই জয়েন করবে। তাই সকাল সকালই উঠে রেডি হয়ে গেছে স্নেহা। রুমের বাইরে আসলে বাবার দেখা পেল সে। সোফায় বসে পত্রিকা পড়ছিলেন তিনি। মেয়েকে দেখে তিনি মুচকি হেসে বললেন, কিরে মা, রেডি হয়ে গেছিস? তৈরি তো নতুন উদ্যোগের জন্য। স্নেহা সৌগর্বে হেসে বলল, হ্যাঁ বাবা, একদম রেডি, স্টেডি গো টাইপ রেডি। আমার তো এক্সাইটমেন্টে ঘুমই আসেনি সারা রাত। কখন সকাল হবে আর কখন আমি নতুন কাজে জয়েন করতে পারবো সেই উৎসাহে ঘুমই আসেনি। আচ্ছা এখন নাস্তা করে নে।
তারপর আমি তোকে পৌঁছে দিয়ে আসব। আচ্ছা বাবা। স্নেহার ছোট ভাই তখন ছুটে এসে বলল, আপু আমিও যাব তোমার সাথে। আমি ডাক্তার হয়েছি না। স্নেহা হেসে দিয়ে বলল, ডক্টর ডক্টর খেললেই ডাক্তার হয়ে যাওয়া যায় নাকি? আরে তুমি জানোই না আমি কত বড় ডাক্তার। কাল স্যামের পা ভেঙে গিয়েছিল। এই অমিত ডাক্তার অপারেশন করে তার পা আবার লাগিয়ে দিয়েছে। এখন সে আবার চলতে পারছে। আচ্ছা, কাল অপারেশন করলে আর আজই চলতে পারছে। বাহ। তা এই সৌভাগ্যবান রোগী স্যামটা কে শুনি? কেন আমার রোবট স্যাম। ওর কাল পা খুলে গিয়েছিল, আমি অপারেশন করে পা লাগিয়ে দিয়েছি। স্নেহা হাসল অমিতের বাচ্চামো কথায়। স্নেহার মা জাকিয়া তখন ডাকল সবাইকে নাস্তার টেবিলে। সবাই খেতে বসল। জাকিয়া স্নেহার জন্য আজ টাকি মাছ ভর্তা করেছে। স্নেহার খুব পছন্দ। মেয়ের প্লেটে গরম গরম ভাত বেড়ে তার পছন্দের মাছ ভর্তাটুকু প্লেটে দিল। স্নেহা তা দেখে খুশি হয়ে বলল, ওয়াও মা, মাছ ভর্তা। থ্যাংক ইউ মা। জাকিয়া মমতাময় হেসে স্নেহার মাথায় হাত বুলিয়ে দিল। তা দেখে অমিত বলে উঠল, আম্মু, তোমার মেয়ে মহারণীর সেবা শেষ হলে এই গরিব অসহায়দের উপরও একটু দয়া দীক্ষা করো। আল্লাহর ওয়াস্তে একটু খাবার আমাদের পাতেও দাও। তোমার তো মেয়ে ছাড়া কাউকে চোখেই পড়ে না। এত কেন অবিচার আমাদের সাথে? স্নেহা হেসে দিয়ে অমিতের মাথায় আলতো চাপড় মেরে বলল, কিরে এত হিংসে কেন তোর? মা আমাকে না হয় একটু বেশি ভালোবাসে তাই বলে হিংসে করবি? একটু? কি যে বলো আপু। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা বোধহয় এই বাড়িতে আশ্রিতা আর তুমি হলে মহারানী। আমাদের থাকতে দিচ্ছ এটাই আমাদের 14 গোষ্ঠীর সৌভাগ্য টাইপ অবস্থা। জাকিয়া হালকা ধমকের সুরে বলল, এই অমি, খাবার সময় এত কথা বলতে নেই বলেছি না। চুপচাপ খাবার খেয়ে নে। তোর স্কুলের সময় হয়ে গেছে। মেয়েটা আজ নতুন কাজে যাচ্ছে, ওকে বিরক্ত করিস না তো। খেতে দে ওকে। অমিত বলল, নাও ঠেলা। এখন কথাও বলতে পারবে না বান্দা। মানবতা আজ কোথায়? স্নেহা হাসল। সেই জানে তার মা তাকে আসলেই একটু বেশিই ভালোবাসে। সবসময় চোখে চোখে রাখে। একা একা কোথাও যেতে নিলে তার চিন্তার শেষ থাকে না। আজও কত চিন্তা করছে সে। নতুন জায়গায় তার মেয়ে যাবে এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। খাওয়া দাওয়া শেষে স্নেহা বাবার সাথে হসপিটালের উদ্দেশ্যে বেরোতে নিলে জাকিয়া চিন্তিত আধার ঘেরা মুখে বাবার উদ্দেশ্যে বলল, সাবধানে নিয়ে যেও ওকে। আর দিয়েই চলে আসবা না। ভেতরে গিয়ে ওর কাজকর্ম শুরু না করা পর্যন্ত তুমি থাকবে। স্নেহা মুচকি হেসে 2 হাতে মাকে জড়িয়ে ধরে বলল, আরে আমার লক্ষ্মী মা, এত চিন্তা করো না। আমার কিচ্ছু হবে না। তুমি শুধু দোয়া করে দাও তোমার মেয়েকে, তাহলেই হবে। স্নেহা যাই বলুক, তাতে মায়ের চিন্তাগ্রস্ত চেহারায় যেন প্রভাব পড়ল না। তবুও জোরপূর্বক হেসে মেয়েকে বিদায় দিলেন তিনি। স্নেহা হাসপাতালে এসে কাজে জয়েন করেছে মিনিট 30 হল। এর মাঝে সে তার সহকর্মীদের সাথেও পরিচিত হয়ে নিয়েছে। তারা তাকে হসপিটালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আজ প্রথম দিন বলে তার তেমন কাজ নেই। শুধু হসপিটালের নিয়মকানুন আর রোগীদের ওয়ার্ড কেবিনগুলো ভালোভাবে বুঝে নিচ্ছে, যাতে কাজে সুবিধা হয় তার।
তাই সবগুলো ওয়ার্ড কেবিন ঘুরে ঘুরে দেখছে সে। আর রোগীদের সাথেও কথাবার্তা বলছে সে। কার কি অসুখ তা জানার চেষ্টা করছে। এভাবে ঘুরে দেখতে দেখতে হঠাৎ একটা কেবিনের সামনে এসে থেমে যায় সে। কেবিনটা দেখে কেমন যেন অন্য সব কেবিনের চেয়ে ভিন্ন মনে হচ্ছে। এই হসপিটালে যতগুলো কেবিন দেখেছে সেগুলোর থেকে অনেক ভিন্ন এটা। স্নেহার একটু কৌতূহল জাগল ভেতরে কি আছে তা দেখার জন্য। কোনো রোগী আছে কিনা তা জানতে। স্নেহা আস্তে করে দরজার হাতল ধরে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে দেখার চেষ্টা করল। ভেতরে নজর যেতেই কিছুটা চমকে উঠল সে। কেবিনের ভেতর ফ্লোরে একটা লোককে মাথা নুয়ে বসে থাকা দেখতে পেল সে। লম্বা এলোমেলো জটলা পাকানো চুলে ঢেকে আছে তার মুখ। পরনে হসপিটালের রোগীর পোশাক। হাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে বসে আছে সে। স্নেহা বুঝতে পারল লোকটাও এই হসপিটালের কোনো রোগী। বাকিদের মতো তার সাথেও কথা বলতে এগিয়ে গেল স্নেহা। মৃদু কদম বাড়িয়ে লোকটির সামনে এসে দাঁড়াল সে। আস্তে করে ডাকল, এই শুনছেন? কি হয়েছে আপনার? লোকটির কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। স্নেহা এবার লোকটির সামনে হাঁটু ভেঙে বসল। লোকটির কাঁধে আলতো করে হাত রেখে ডাকল আবার, শুনুন, বলুন কি সমস্যা আপনার? লোকটি এবার মাথা তুলে তাকাল। স্নেহার হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল হঠাৎই। লোকটার ওই তিন লাল চোখের নজর চোখে পড়তেই তার বুকের মাঝে অকারণেই কেমন ধুক করে উঠল। চুলের মতো লোকটার দাড়ি মোছো বড় হয়ে এলোমেলো জটলা পাকিয়ে মুখ ঢেকে গেছে। শুধু তিম ওই চোখ দুটোই দেখা যাচ্ছে তার, যে চোখের চাহনি তীব্র ঘাতক। লোকটা স্নেহার দিকে তাকিয়ে কেমন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার চোখে মুখে অদ্ভুত খুশি ছেয়ে গেল কেমন যেন আচমকা অনাকাঙ্ক্ষিত কোনো মহামূল্যবান কোনো খুশির দেখা পেয়েছে সে, যার অপেক্ষা তার হাজার জনম ধরেছিল। লোকটি কেমন অস্বাভাবিক ভঙ্গিতে হেসে দুই হাতে স্নেহার মুখটা ধরল। ঘাবড়ে গেল স্নেহা অনেকটা। লোকটা পাগলের মতো অস্বাভাবিক সুরে বলতে লাগল, নূর, মাই অ্যাঞ্জেল, তুমি এসে গেছ। কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমার হিরোকে ছেড়ে কেন চলে গিয়েছিলে তুমি? আমার অ্যাঞ্জেল এসে গেছে। এসে গেছে আমার অ্যাঞ্জেল। বলতে বলতেই আচমকা লোকটি স্নেহার সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগল। তারপর জাপটে ধরল বুকের মাঝে শক্ত করে। আর পাগলের মতো হেসে বলতে লাগল, আমার অ্যাঞ্জেল এসে গেছে। এসে গেছে আমার অ্যাঞ্জেল। স্নেহা যেন থমকে গেল হঠাৎ। স্তম্ভিত হয়ে গেল সে। এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কিন্তু সে বুঝতে পারল লোকটা হয়তো মানসিক রোগী, তাই এমন বিহেভ করছে। স্নেহা তাই লোকটাকে সামলাতে শান্ত সুরে বলল, দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি আপনার অ্যাঞ্জেল না। আমি স্নেহা, এই হসপিটালের নতুন নার্স। স্নেহার কথা শুনে লোকটি তাকে এনে ধরল। হঠাৎ যেন লোকটির মুখমণ্ডলের সহসাই পরিবর্তন ঘটল। হিংস্র হয়ে উঠল তার চোখ মুখ। চোখ দুটো আরো ভয়ঙ্কর লাভায় ছেয়ে গেল। দেখতে দেখতেই হিংস্রতায় ছেয়ে গেল তার সর্বস্ব। আর হঠাৎই সে গলা চেপে ধরল স্নেহার। আতকে উঠল স্নেহা। ভয় পেয়ে গেল ভীষণ। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল সে।
কিন্তু ছাড়ল না লোকটা। বরং হিংস্র কণ্ঠে বলল, তোর সাহস কি করে হলো আমার কাছে আসার? আমার কাছে শুধু আমার অ্যাঞ্জেলের আসার অধিকার আছে। তুই কেন এলি? আমার অ্যাঞ্জেল যদি রাগ করে আর না আসে, তোকে আমি মেরাই ফেলব। স্নেহা ভয় জমে গেল। চোখে মুখে রক্ত জমে গেল তার। নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। চোখের সামনে আধার ছেয়ে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ওই হিংস্র মানবের সাথে পেরে উঠছে না সে। জীবনের শেষ বুঝি হতে চলল তার। ঠিক তখনই দরজা দিয়ে দৌড়ে ভেতরে ঢুকল দুটো লোক। সাথে হসপিটালের কিছু স্টাফও এলো। দুজন লোকটিকে টেনে ছাড়ানোর চেষ্টা করল। তাও যেন লোকটার শক্তির সাথে পেরে উঠছে না তারা। অনেক কষ্টে লোকটির হাত থেকে স্নেহাকে ছাড়াতে সক্ষম হল তারা। তবুও লোকটি আবারও খেপা বাঘের মতো তেড়ে আসছে তার দিকে। তাকে ধরে থাকা লোক দুজন তাকে টেনে সরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আদি ছাড় ওকে, শান্ত হ। লোকটির হিংস্রতা যেন কোনোমতেই কমছে না। স্নেহা ভয় কুঁকড়ে গেছে কেমন। তার সহকর্মী নার্সেরা এসে ধরল তাকে। তখন স্নেহার নজরে পড়ল লোকটার হাতে পায়ে লোহার শেকল পরানো। অন্য এক নার্স গিয়ে লোকটিকে একটা ইঞ্জেকশন পুশ করল। তার প্রভাবে লোকটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো এবং একসময় ঘুমিয়ে পড়ল সে। পাশের দুজন ধরে তাকে বিছানায় শুয়ে। স্নেহাকে তখন ওর সহকর্মী নার্স ধরে বাইরে নিয়ে যেতে লাগল। আর ফিসফিস করে বলল, স্নেহা তুমি এখানে এসেছ কেন? তুমি জানো না এই রোগী কত ভয়ঙ্কর মানসিক রোগী? দেখছ না শেকলে বেঁধে রাখা হয়েছে? কত মানুষকে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করেছে এই লোক। শুধু ডক্টর আর উমার ওই দুই বন্ধু ছাড়া কেউ যাওয়ার সাহস পায় না তার কাছে। খবরদার আর কখনো এসো না এই কেবিনে। বলতে বলতে নিয়ে গেল স্নেহাকে। স্নেহা যেতে যেতে তাকিয়ে দেখল বেডে শুয়ে থাকা ওই ভয়ঙ্কর লোকটাকে। বুকের মাঝে তার কেমন অদ্ভুত অনুভব হচ্ছে। ওই লোকটার জন্য তার কেমন যেন লাগছে। এটা সহানুভূতি নাকি অন্য কিছু তা এই মুহূর্তে বোধগম্য হল না তার। আবির আর বিহান বসে আছে জ্ঞানহীন আদিত্যর পাশে। প্রিয় বন্ধুর এমন করুণ পরিস্থিতি দেখতে হবে তা কখনো ভাবেনি তারা। বুকটা ফেটে যায় তাদের আদিত্যর এই অবস্থা দেখে। জীবন হঠাৎ এভাবে মোড় ঘুরাবে তা কখনো ভাবেনি তারা। 2 বছর পূর্বের সেই অ্যাক্সিডেন্টে সবকিছু তছনছ হয়ে যায়। সেদিন অনেক খোঁজার পর আদিত্যকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। আদিত্যর পাশের দরজাটা খোলা থাকায় গাড়ি গড়িয়ে যাওয়ার সময় আদিত্য দরজা দিয়ে নিচে পড়ে যায়। তাই ওকে পাওয়া গেলেও নূরকে আর পাওয়া যায় না। সবাই বুঝে যায় কার ব্লাস্ট হওয়ার সাথে নূরও না ফেরার দেশে চলে গেছে। টানা 3 দিন পর জ্ঞান ফিরে আদিত্যর। কিন্তু জ্ঞান ফিরলে কি হবে যখন সে জানতে পারে তার নূরি আর নেই, তার অ্যাঞ্জেল আর নেই? তখন কি আর আদিত্য ঠিক থাকে? এমনিতেই মাথায় আঘাত পেয়ে অসুস্থ ছিল, তার উপর নিজের প্রাণভোমরাটাকে কাছে না পেয়ে উন্মাদ হয়ে যায় আদিত্য। ধীরে ধীরে ভয়ঙ্কর মানসিক রোগীতে পরিণত হয় সে। এতটাই ভয়ঙ্কর যে সব ভাঙচুর করে সবাইকে মেরে ফেলতে যায়। আর সবচেয়ে বেশি নিজেকেই মেরে ফেলার অজস্রবার চেষ্টা করেছে সে। একবার তো কাচের টুকরো দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সকল প্রকার চিকিৎসাও তাকে সারিয়ে তুলতে পারেনি, বরং দিনকে দিন আরও অবনতি হয় তার।
এমন পরিস্থিতি হয়ে যায় যে ওকে এভাবে শেকলে বেঁধে রাখতে হয়। একটু আগেই আবির আর বিহান ডক্টরের সাথে কথা বলছিল আদিত্যর ব্যাপারে। ডক্টর জানিয়েছে আদিত্যর শারীরিক অবস্থাও খুবই খারাপ হচ্ছে দিন দিন। হার্ট ফুরবল হয়ে যাচ্ছে তার। এভাবে চলতে থাকলে তাকে বেশিদিন বাঁচানো যাবে না। এই কথা শুনে আরও ভেঙে পড়ে ওরা। ওর বন্ধুটার সাথে এমনটা কি না হলেই চলতো না। আবির, বিহান দুজনের চোখেই পানি। আদিত্যর এই অবস্থা আর সইতে পারছে না তারা। আবিরের নজর গেল মেঝেতে, যেখানে আদিত্য মেঝেতে হাতের শেকল দিয়ে খোদাই করে করে নূরের মুখের স্কেচ বানিয়েছে। শুধু মেঝেতে না, কেবিনের প্রত্যেকটা জায়গায় এমন স্কেচ আর নূরের নামে ভরে আছে। সেদিকে তাকিয়ে থেকে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল আবিরের চোখ থেকে। ঢোক গিলে বেদনার্ত কণ্ঠে বলল, এমন কেন হয় রে বিহান? যারা এত ভালোবাসে তারাই কেন এমন কষ্ট পায়? কষ্ট তো আমার মতো খারাপ মানুষদের পাওয়া উচিত। তাহলে আমার বন্ধুটা কেন পাচ্ছে? কেন? বল না রে বিহান। বিহান আঙুলের সাহায্য চোখের পানি মুছে বলল, কেন হয় তা তো জানি না। তবে কষ্ট কতটা হয় তা তো দেখতেই পারছিস। আবির ঝট করে নজর তুলে তাকালো বিহানের দিকে, যেন সে বিহানের ইঙ্গিত বুঝল। আবির হঠাৎ উঠে বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে অতি দ্রুত পকেট থেকে ফোন বের করে তড়িঘড়ি করে কাউকে ফোন দিল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই অস্থির কণ্ঠে আবির বলল, আন্নি, আমি তোকে হারাতে চাই না আন্নি। তুই তোর বাবার ঠিক করা বিয়েটা করিস না। ভালোবাসা হারালে অনেক কষ্ট হয় আন্নি। আমি ওই কষ্ট পেতে চাই না। আহানার চোখে পানি, তবে প্রাপ্তির অশ্রু। সে অশ্রুসজল চোখে হেসে বলল, এত দেরি করলেন কেন এটা বলতে? অনেক অপেক্ষা করিয়েছেন আমাকে। যাক, অবশেষে বলেছেন তো। আচ্ছা আদি ভাইয়ার কি অবস্থা এখন? ভালো না আন্নি, একদম ভালোন। আমার বন্ধুটা বোধহয় বাঁচবে না। এভাবে কি কেউ বাঁচতে পারে? ভেঙে পড়েন না। আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি নিশ্চয় কোনো উপায় দেখিয়ে দিবেন। দেখালেই ভালো। না হলে শুধু চেয়ে চেয়ে আদির শেষ নিঃশ্বাস ত্যাগ করা দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। চলবে।